লোকে কি বলবে এই একটা কথার কারণে মধ্যবিত্ত পরিবারের অনেক সন্তানদের জীবন ধ্বংস করে দেয় তাদের নিজেদের বাবা মা। এমন একটা মেয়ে ছিল নিশা। বাবা মায়ের চোখের মণি ছিল সে। তবে জীবনের একটা ছোট্ট ভুলের কারণে সেই বাবা মাই হয়ে দাঁড়ায় তার সব থেকে বড় শত্রু। একটা ছেলেকে ভালো লেগে গিয়েছিল তার। তবে একটা সময় বাবা মায়ের কাছে তাদের সম্পর্কটা ধরা পড়ে যায়। তারা মনে করে মেয়ে হয়তো তাদের হাতছাড়া হয়ে গেছে, আর তাই সমাজের কটু কথা থেকে বাঁচার জন্য মেয়েকে দিয়ে দেয় বনবাসে। তার উপর চালানো হয় পাশবিক অত্যাচার। নিশা কি পারবে এসব অত্যাচার উপেক্ষা করে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে, নাকি লোকে কি বলবে সে কথা চিন্তা করে আজীবন এই অত্যাচার সহ্য করে যেতে হবে তাকে? সেটাই জানব 2017 সালে মুক্তিপ্রাপ্ত একটি অদ্ভুত সুন্দর মুভি হোয়াট উইল পিপলসের গল্প থেকে, যার প্রত্যেকটা মুহূর্ত আপনাকে সমাজের বাস্তবতা স্মরণ করিয়ে দেবে। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। আর হ্যাঁ, সঙ্গে রয়েছে আমি নুসরাত জাহান। গল্পের শুরুতেই আমরা মির্জা নামের একটা লোককে দেখতে পাই। রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর মির্জা পরিবারের সবাইকে চেক করে দেখছিল যে তারা সবাই ঠিকঠাকভাবে ঘুমাচ্ছে কিনা। এরই মাঝে আমরা দেখতে পাই একটা মেয়ে মাঝরাতে হন্তদন্ত হয়ে দৌড়ে আসে। সে আসলে মির্জার ছোট মেয়ে নিশা। বাবা তার রুমে ঢোকার আগেই নিশা দৌড়ে এসে কোনো মতে বিছানায় ঝুঁকে পড়ে, যাতে সে যে বাইরে ছিল এটা মির্জা বুঝতে না পারে। তাদের পরিবার মূলত পাকিস্তানে থাকতো। তবে ছেলেমেয়ের ভালো ভবিষ্যতের কথা চিন্তা করে মির্জা তাদেরকে নিয়ে বিদেশে পাড়ি জমায়। অনেক স্ট্রাগলের পর ফাইনালি তারা নরওয়েতে সেটেল হয়ে যায়। যে কারণে বিদেশে থাকলেও কালচার এবং ভ্যালুর দিক থেকে এখনও তারা পাকিস্তানকে অনুসরণ করে। আর এর জন্য মেয়ের রাত বিরাতে বাইরে থাকাটা মির্জার পছন্দ না। এদিকে নিশা ছিল একেবারেই উল্টো ধাঁচের একটা মেয়ে। বিদেশি বন্ধুদের সাথে আনন্দ উল্লাস করে বেড়ানো তার খুবই পছন্দের কাজ। তবে সেটা তার পরিবারের কাউকে সে জানতে দেয় না। প্রায় প্রতিদিনই সবাই ঘুমিয়ে পড়ার পর সে লুকিয়ে লুকিয়ে বন্ধুদের সাথে নাইট পার্টিতে যেত, কিন্তু বাবার ভয়ে ধরা পড়ার আগে ফিরেও আসতো সে। এভাবে বেশ ভালোই চলছিল নিশার জীবন। বাবার চোখের মণি ছিল সে। পড়াশোনায় ভালো হওয়ার কারণে তার বাবা মায়ের স্বপ্ন নিশা ডক্টর বা ইঞ্জিনিয়ার হবে। তাদের বড় ছেলে আসিফ অলরেডি মেডিকেলে পড়ছিল, তাই তাদের ইচ্ছা মেয়েও ভাইয়ের মতো বড় কিছু করবে। একদিন তাদের বাড়িতে নরওয়ে পাকিস্তানি কমিউনিটির কিছু প্রতিবেশীরা বেড়াতে আসে। নিশা তখন তার বন্ধুদের সাথে বাস্কেটবল খেলায় ব্যস্ত ছিল। মায়ের কল পেলে সে দৌড়ে চলে আসে বাড়িতে। বাড়ি ফিরে আজ্ঞাকারী মেয়ের মতো সবাইকে আপ্যায়ন করতে শুরু করে। এরই মাঝে তার মা তাকে একটা মিষ্টির বক্স দিয়ে তার বাবার জন্য দোকানে পাঠায়। তবে যাওয়ার আগে তাকে লম্বা বড় কাপড় পরিয়ে দেয়। সেখানে যাওয়ার পর মির্জা তাকে 1000 টাকার একটা নোট দেয়, যেটা পেয়ে নিশা ভীষণ খুশি হয়। মির্জার ধারণা তার মেয়ে ওই টাকাগুলো তার লাইসেন্সের জন্য জমিয়ে রাখবে। কিন্তু নিশা সেখান থেকে বেরিয়েই টাকাগুলো দিয়ে তার বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠছে। যদিও খারাপ কোনো অভ্যাস তার কখনোই ছিল না, শুধু বন্ধুদের সাথে একটু মন খুলে মিশতে ভালোবাসত সে। বন্ধুদের সাথে গল্প শেষে বাড়ি ফিরে সে দেখতে পায় সেখানেও তার বাবার জন্মদিন উপলক্ষে হাউস পার্টি চলছে। নিশাও তখন পার্টিতে এনজয় করতে শুরু করে। পার্টি শেষে সবাই চলে গেলে মির্জা আর আসিফ মিলে অতিথিদের দেওয়া গিফটের টাকাগুলো হিসেব করতে বসে যায়। আর নিশার মা ব্যস্ত হয়ে পড়ে কিচেনের কাজে। সে নিশাকে একটু সাহায্য করতে বললে নিশা বলে দেয়, আমি এখন অনেক টায়ার্ড হয়ে গেছি, তাই আমি পারবো না। নিশার মা তখন রাগ করে কাজকর্ম সব ফেলে রুমে চলে যায়। তবে নিশা এগুলোতে পাত্তা দেয় না। সে তখন ফোনে কারোর সাথে মেসেজ করায় বিজি ছিল। সেটা দেখে মির্জার মনে একটু খটকা লাগে। নিশা বুঝতে পারে, তার বাবাকে বলে, বাবা, আমার এক বান্ধবী ম্যাথের একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, তুমি কি এটার উত্তর আমাকে বলতে পারবে? সেটা শুনে মির্জার ব্যাপারটা নিয়ে মাথা ঘামায় না। এরপর নিশা ঘুমানোর জন্য তার রুমে চলে যায়। কিন্তু ঘুমানোর বদলে সে সবার থেকে লুকিয়ে বেরিয়ে যায় পার্টির জন্য। সেখানে তার বয়ফ্রেন্ড ড্যানিয়েল ছিল। পার্টি শেষ করে নিশা দ্রুত বাড়িতে ফিরে আসে। আর তার পেছন পেছন আজকে ড্যানিয়েলও চলে আসে সেখানে। সে পেছনের বারান্দার কার্নিশ বেয়ে সোজা নিশার রুমে ঢুকে যায়। এরপর তারা দুজন খুনসুটি করতে শুরু করে। কথায় কথায় নিশা ড্যানিয়েলকে জিজ্ঞেস করে, তুমি কি তোমার বাবা মায়ের সাথে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলেছ? ড্যানিয়েল জানায় যে সে এখনও এসব ব্যাপার নিয়ে কোনো কথা বলেনি। কথায় কথায় তারা বেশ ঘনিষ্ঠ হয়ে আসে। আর ঠিক সেই মুহূর্তে ড্যানিয়েলের ফোনটা বেজে ওঠে, কিন্তু বেচারা কোনোভাবেই ফোনটা খুঁজে পাচ্ছিল না। সেই শব্দ শুনে নিশার বাবা তার রুমে চলে আসলে ড্যানিয়েলকে দেখে ভীষণ রেগে যায়। সে ছেলেটাকে প্রচণ্ড মারধর করে। নিশা তাকে আটকানোর চেষ্টা করলে সে নিশাকেও মারে। ব্যাপারটা এত বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় যে তাদের একজন প্রতিবেশী পুলিশকে কল করতে বাধ্য হয়। পুলিশ নিশাকে থানায় নিয়ে গিয়ে পুরো ঘটনা খুলে বলতে বলে, কিন্তু এই ঘটনার বর্ণনা দেওয়ার মতো সাহস একদমই নিশার ছিল না।
পুলিশ তখন তাকে বোঝায় যে তুমি তো কোনো দোষ করনি, তুমি এখন বড় হয়েছ, নিজের ডিসিশন নিজে নিতে পারো, সেক্ষেত্রে তোমার বাবার তোমার গায়ে হাত তোলাটা একেবারেই উচিত হয়নি। কিন্তু নিশা বলে, না আমি ভুল করেছি, কিন্তু আমাদের মধ্যে কোনো খারাপ সম্পর্ক ছিল না। যেহেতু নিশার বাড়ির সিচুয়েশন ভালো না, তাই পুলিশ তার জন্য ওয়েলফেয়ার সেন্টারে থাকার ব্যবস্থা করে দেয়। সেখানে তার সাথে তার এক বান্ধবী দেখা করতে আসে। নিশার এমন কন্ডিশন দেখে মেয়েটা ভীষণ কষ্ট পায়। পরদিন নিশা গিয়ে ড্যানিয়ালদের সাথে দেখা করে। ড্যানিয়েল তখন তাকে বলে, আমি তোমার বাবাকে ঘৃণা করি, যদি সে আগামীতে কখনো আমার উপর হাত তোলার চেষ্টা করে তাহলে আমি তাকে মেরেই ফেলবো। নিশা এমনিতেই তার সিচুয়েশন নিয়ে অনেক টেনশনে ছিল, তার উপর ড্যানিয়েলের এসব কথা শুনে সে আরও বেশি ডিস্টার্ব হয়ে যায়। সে ড্যানিয়েলের সাথে ব্রেকআপ করে সেখান থেকে চলে যায়। এরপর নিশার বাবাকে ওয়েলফেয়ার সেন্টারে ডেকে পাঠানো হয়। তারা চাচ্ছিল বাবা মেয়েকে সামনাসামনি বসিয়ে তাদের সমস্যাটা সমাধান করতে। মির্জা তখন তাদেরকে বলে, আমরা নিশাকে অনেক ভালোবাসি, তবে সে বাড়ি ফিরতে চাইলে তাকে আমাদের কিছু শর্ত মেনে নিতে হবে। সে রীতিমতো একটা এগ্রিমেন্ট করে নিয়েছিল নিশার জন্য। শর্তটা এমন ছিল যে নিশাকে ড্যানিয়েলের সাথে বিয়ে করতে হবে। সেটা শুনে নিশা অবাক হয়ে যায়। সে তার বাবাকে বলে, আমি তো ড্যানিয়েলকে ভালোবাসি না, আমি তোর সাথে ব্রেকআপ করে ফেলেছি। সেটা শুনে মির্জা খেপে গিয়ে বলে, তোমার সাহস হয় কীভাবে, একটা ছেলের সাথে রাত কাটিয়ে এখন বলছো তাকে বিয়ে করবে না? নিশা তখন তার বাবাকে বোঝানোর চেষ্টা করে যে সে যেমনটা ভাবছে তেমন কিছুই তাদের মধ্যে হয়নি। কিন্তু মির্জা তার কথা একদমই মানতে চায় না। সে বলে, তুমি বললেই কি আমি মেনে নেব? আমি নিজের চোখে যা দেখেছি সেটা কি মিথ্যে? তুমি ওই ছেলেটার সাথে ঘনিষ্ঠ ছিলে। নিশা তবুও তার বাবাকে বোঝানোর চেষ্টা করে যে তাদের মধ্যে এমন কোনো কিছুই হয়নি। কিন্তু মির্জা তার কোনো কথাই শোনে না। উল্টো রাগের মাথায় বলে, অন্যায় করার পর আবার সেটা মুখের উপর অস্বীকার করছো? তোমার সাহস তো কম না, তোমার মতো মেয়ে আমাদের চাই না। এ কথা বলে মির্জা রেগে মেগে সেখান থেকে বের হয়ে যায়। ব্যাপারটা নিয়ে পুরো মহল্লায় কথা শুরু হয়। সবাই নিশাকে নিয়ে নানা রকম কথা বলতে থাকে। একদিন মির্জার বন্ধুরা তাকে বলে, এখনকার ছেলেমেয়েরা খুবই অবাধ্য হয়ে গেছে, আমার মেয়ে এরকম করলে তাকে এমন শাস্তি দিতাম যাতে সেটা দেখে অন্যরাও শিক্ষা পেত, আর কেউ কখনো এরকম কিছু করার কথা মাথায়ও আনত না। মির্জা বুঝে উঠতে পারছিল না সে এমন কী করবে যাতে তার মেয়ের উচিত শিক্ষা হয়। অনেক ভাবার পর সে আর তার ওয়াইফ মিলে একটা ডিসিশন নেয়। নিশার মা নিশাকে ফোন করে বাড়িতে আসতে বলে। সে সাথে আশ্বস্ত করে যে তার বাবা তার সব কিছু মেনে নেবে। কথাটা শুনে নিশা ওই রাতেই খুশিতে নাচতে নাচতে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ওয়েলফেয়ার সেন্টারের মালিক তাকে বোঝায় যে তার অন্তত সকাল পর্যন্ত ওয়েট করা উচিত। কিন্তু নিশা বলে, কোনো প্রবলেম নেই, আমার মায়ের সাথে কথা হয়েছে, বাড়িতে এখন সব কিছু স্বাভাবিক, আমি যেতে পারি। তাই সেখান থেকে আর নিশাকে আটকানো হয় না। বাইরে বেরিয়ে সে দেখে তার বাবা আর ভাই তাকে নিতে এসেছে। সে ভীষণ খুশি ছিল। যাওয়ার পথে তার বাবা তাকে বলে, তুমি কিভাবে আমাদের মুখে এরকম চুনকালি লাগালে? তোমার কি একবারও আমাদের সম্মানের কথা মনে পড়লো না? তোমাদের ভালো লাইফস্টাইলের জন্য আমি কত কষ্ট করেছি, দেশ ছেড়ে বিদেশে এসেছি, এসব শুধুমাত্র তোমাদের ভালোর কথা ভেবে, কিন্তু তুমি আমাদের কোনো কষ্টেরই মূল্য দিলে না। নিশা চুপচাপ বাবার কথাগুলো শুনতে থাকে। সে বুঝে গিয়েছিল সে অনেক বড় একটা ভুল করে ফেলেছে, তবে এখন অনুতপ্ত হওয়া ছাড়া তার আর কিছুই করার নেই। এসব কথা শুনতে শুনতে হঠাৎই সে লক্ষ্য করে তাদের গাড়িটা বাড়ির রাস্তায় নয় বরং অন্যদিকে যাচ্ছে। এটা দেখে নিশা খুবই ভয় পেয়ে যায়। সে তার বাবাকে জিজ্ঞেস করতে থাকে, আমরা কোথায় যাচ্ছি? কিন্তু তার বাবা কোনো উত্তর দেয় না। নিশা তখন আসিফকে জিজ্ঞেস করে, আসিফ বলো আমরা কোথায় যাচ্ছি, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কিন্তু আসিফও তার কথার কোনো উত্তর দেয় না, শুধু একটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। সেটা দেখে নিশার ভয় আরও কয়েক গুণ বেড়ে যায়। সে তার বাবা আর ভাইকে বলতে থাকে, আমি কোথাও যেতে চাই না, আমি শুধু বাড়ি যেতে চাই। কেউ তার কোনো কথাই পাত্তা দেয় না। নিশা তখন লুকিয়ে লুকিয়ে পুলিশকে বিষয়টা জানানোর ট্রাই করে, কিন্তু আনফর্চুনেটলি বাবার কাছে ধরা পড়ে যায় সে। তখন মির্জা তার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। এরপর তারা নিশাকে নিয়ে সাগর পাড়ের একটা উঁচু বিল্ডিংয়ে চলে আসে। সেখান থেকে পুরো শহর দেখা যাচ্ছিল। তাহলে কি মির্জা নিজের মেয়েকে ওই বিল্ডিং থেকে ফেলে দিয়ে মারার চেষ্টা করবে? এসব কথা ভেবে ভেবে নিশার মাথা একদমই খারাপ হয়ে যাচ্ছিল। সে বুঝে উঠতে পারছিল না তার বাবা আর ভাই আসলে তারা কি করতে চাচ্ছে। তবে অদ্ভুত ব্যাপার হলো, কিছুক্ষণ পর তারা নিশাকে নিয়ে সেখান থেকে রওনা হয়। যেতে যেতে ততক্ষণে রাত পেরিয়ে সকাল হয়ে যায়। নিশা কোনো মতেই বুঝে উঠতে পারছিল না বাবার ভাইয়ের হাত থেকে সে কিভাবে পার পাবে। এর মাঝে তাদের গাড়িটা ট্রাফিক সিগন্যালে এসে দাঁড়ায়। আসিফ আর মির্জা তখন সামনের একটা সুন্দর গাড়ি দেখে সেটা নিয়ে কথা বলায় ব্যস্ত থাকে। আর সেই সুযোগে নিশা গাড়ি থেকে বেরিয়ে ছুটতে শুরু করে, কিন্তু বেশি দূর যেতে পারে না বেচারি। তার ভাই তাকে টেনে হিচড়ে আবারও এনে গাড়িতে বসায়। এরপর তার বাবা তাকে হুমকি দেয় যে, তুমি যদি আর এমন পাগলামি করো তাহলে আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো। নিশা তখন একেবারে শান্ত হয়ে যায়, কারণ পালানোর তো কোনো উপায় নেই।
এরপর তারা সোজা চলে যায় এয়ারপোর্টে। সেখানে বাবা আর বোনকে ড্রপ করে দিয়ে আসিফ গাড়িটা নিয়ে চলে যায়। নিশা তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। তারপর নিশার বাবা তাকে নিয়ে প্লেনে করে সোজা চলে আসে পাকিস্তানে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে পাহাড়ি রাস্তা ধরে অনেকটা পথ পাড়ি দেওয়ার পর তারা পৌঁছে যায় নিশার ফুপু বাড়িতে। নিশা তখনও বেশ কনফিউজড ছিল। বড় হওয়ার পর এই প্রথমবার সে তার ফুপির পরিবারকে দেখছে। সে বুঝে উঠতে পারছিল না বাবা তাকে হঠাৎ পাকিস্তানে কেন নিয়ে আসলো। এরপর খাবার খেতে বসে নিশার ফুপু মির্জাকে বলে, তুমি টেনশন করো না, এখানে সব রকম ব্যবস্থা আছে। কথাটা শুনে নিশা ঘাবড়ে যায়। সে তার ফুপুকে জিজ্ঞেস করে, কিসের ব্যবস্থা? কিন্তু কেউ তার কোনো কথার উত্তর দেয় না। তখন নিশা বুঝতে পারে তাকে তার বাবা পাকিস্তানে কেন এনেছে। হয়তো সেখানে তাকে বন্দি করে রাখার বন্দোবস্ত চলছে। নিশা তখন রাগের মাথায় খাবার ফেলে সেখান থেকে উঠে যায়, কিন্তু কেউ সেটা নিয়ে ভ্রুক্ষেপও করে না। পরিবারের সাথে দেখা সাক্ষাৎ শেষে মির্জা সেখান থেকে ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। তখন নিশার ফুপু এসে তাকে ডেকে নিয়ে যায় বাবাকে বিদায় জানানোর জন্য। নিশা তখন হয়রান হয়ে বাইরে বেরিয়ে বাবার দিকে তাকায়। মির্জা তখন মেয়ের মন ভোলানোর জন্য তার পছন্দের চকলেট কুকিজ কিনে নিয়ে এসেছিল। তবে নিশা সেসবে পাত্তা না দিয়ে আবারও রুমে ফেরত চলে যায়। সবশেষে মির্জা রওনা হওয়ার সময় নিশাকে ডেকে নিচে নিয়ে যাওয়া হয়। মির্জা যখন মেয়েকে বিদায় জানানোর জন্য দুহাত বাড়িয়ে দেয়, তখন নিশা জানত বাবার এই ভালোবাসাটা মন থেকে আসছে না, তাই সে তার বাবার কাছে যায় না। মির্জা তখন হতাশ হয়ে আবারও নরওয়ের উদ্দেশ্যে রওনা হয়। নিশা এতক্ষণে একটা ঘোরের মধ্যে ছিল, কিন্তু বাবাকে যেতে দেখে সে বুঝতে পারে তাকে হয়তো এখানে কয়েদ করে রাখা হবে। সে বাবার ট্যাক্সির পেছনে দৌড়াতে শুরু করে, চিৎকার করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। শেষমেশ তাকে হতাশ হয়ে বাড়ি ফিরে আসতে হয়। রাতে নিশাকে তার ফুপাতো বোন সেলেনার সাথে ঘুমাতে দেওয়া হয়। মেয়েটা নিশাকে অনেক পছন্দ করত। সে নিশার সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টাও করে, কিন্তু নিশা তখন এমন অবস্থায় ছিল না যে কারোর সাথে হাসি মুখে কথা বলবে। তাই সে সেলেনার কথা উপেক্ষা করে অন্যদিকে ফিরে ঘুমানোর অ্যাক্টিং করে। এরপর রাতে সবাই ঘুমিয়ে গেলে সে চুপিসারে উঠে বাড়ি থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু বেরোনোর সাথে সাথেই বকাটে ছেলেদের খপ্পরে পড়তে হয় তাকে। সে এদিক সেদিক দৌড়ে পালানোর রাস্তা খুঁজতে শুরু করে, কিন্তু দুঃখের বিষয় সেখান থেকে বেরোনোর কোনো পথই খুঁজে পায় না। অনেক চেষ্টার পর হার মেনে সে আবারও বাড়িতে ফিরে আসে। বাড়ি ফিরে সে দেখতে পায় তার ফুপু দরজার সামনে দাঁড়িয়ে আছে। সে নিশাকে বলে, কোনো লাভ হবে না, এখান থেকে এয়ারপোর্ট 350 কিলোমিটার দূরে। নিশা তখন বুঝে যায় তার পালানোর আর কোনো উপায় নেই, তাই সে হতাশ হয়ে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে তার ফুপু তাকে বাজার করতে সঙ্গে নিয়ে যায়। সেখানে গিয়েও নিশা আশেপাশে দেখতে থাকে কোনো রকম কোনো ক্লু বা সুযোগ পাওয়া যায় কিনা। তখন একটা ইন্টারনেট কর্নারের দিকে চোখ পড়ে তার, কিন্তু ফুপ্পির সাথে থাকায় সে কিছুই করতে পারে না। বাড়ি ফেরার পর শুরু হয় তাকে পুরো দস্তুর দেশি মেয়ে বানানোর ট্রেনিং। রান্নাবান্না থেকে শুরু করে বাড়ির সমস্ত কাজকর্ম শেখাতে শুরু করা হয় তাকে। যে মেয়েটা আজ পর্যন্ত কখনো পানিও ঢেলে খায়নি, তাকে আজ অন্যের বাড়িতে এসে ঘর মুছতে হচ্ছে, কাপড় ধুতে হচ্ছে, আরও না জানি কত কি। জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছিল তার। একদিন সুযোগ বুঝে সে লুকিয়ে লুকিয়ে তার ফুপুর রুমে গিয়ে মোবাইলের খোঁজ করতে শুরু করে, কিন্তু ভাগ্যক্রমে সেলিনা তাকে দেখে ফেলে। সে কাউকে কিছু না বলে নিশাকে ছাদে নিয়ে যায় ঘুড়ি ওড়া দেখানোর জন্য। নিশা যেতে চাইছিল না, তবুও সেলিনা তাকে জোর করে নিয়ে যায়। সে চাচ্ছিল না নিশা উল্টাপাল্টা কোনো কাজ করুক, আর তার কারণে তার মা অর্থাৎ নিশার ফুপু তাকে বকাঝকা করুক। নিশাকে ছাদে রেখে সেলিনা কিছু সময়ের জন্য নিচে যায়। সেই সুযোগে নিশা আলমারি থেকে বের করা মোবাইলটা নিয়ে কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সেটাতে কোনো ইন্টারনেট সংযোগ না থাকার কারণে বেচারির চেষ্টাটাই বিফল হয়ে যায়। পরদিন বাজারে গিয়ে নিশার ফুপু যখন সবজি কেনায় ব্যস্ত ছিল, তখনই সে দৌড়ে চলে যায় সেই ইন্টারনেট কর্নারে। সেখানে গিয়ে সে তার বান্ধবীকে ইমেল করে তার অবস্থা জানানোর চেষ্টা করে। তখনই হঠাৎ তাকে খুঁজতে খুঁজতে তার ফুপু সেখানে পৌঁছে যায়। সে নিশাকে মারতে মারতে বাড়িতে নিয়ে আসে। এরপর তাকে একটা রুমের ভেতরে বন্দি করে রেখে দেয়। নিশা দরজা খোলার জন্য কাকুতি মিনতি করতে থাকে, কিন্তু কেউ তার কথা শোনে না। রাতে তার ফুপা তার সাথে খাবার খেতে আসে। খেতে বসে লোকটা তাকে বলে, তুমি সব পাগলামি বন্ধ করো, যদি এভাবে চলতে থাকে তাহলে তোমার বাবা তোমাকে এখানকার কোনো একটা অজপাড়া গায়ে বিয়ে দিয়ে দেবে। তখন সারা জীবন গরু ছাগল হাঁস মুরগির দেখাশোনা করে তোমার কাটাতে হবে। কথাগুলো শুনে নিশা একেবারে থমকে যায়। তখন তার ফুপা তার পাসপোর্টটা বের করে তার সামনেই পুড়িয়ে ফেলে। অর্থাৎ এখন আর তার পাকিস্তান থেকে বেরোনোর আর কোনো উপায় নেই। এভাবেই 8টা মাস পার হয়ে যায়। নিশা এখন সেলিনার সাথে একই স্কুলে পড়াশোনা করে, কিন্তু এতগুলো দিন পার হয়ে যাওয়ার পরেও মানুষের মুখের কথা বন্ধ হয়নি। স্কুলে গেলে প্রতিনিয়তই তার ক্লাসমেটরা তাকে নানা ধরনের আজে বাজে প্রশ্ন করতে থাকে।
সবাই জেনে যায় নিশা একটা ছেলের সাথে সময় কাটাতে গিয়ে ধরা পড়েছে, আর তাই তো তার বাবা তাকে সেই পরিবারের কালচার থেকে বের করে দিয়েছে আর পাকিস্তানে ফেলে রেখে গেছে। নিশা বিষয়টা সামলানোর জন্য বলে যে এমন কোনো ব্যাপার আসলেই হয়নি, সে তার পরিবারের কালচার আরও ভালোভাবে জানার জন্যই পাকিস্তানে এসেছে। কিন্তু সে খুব ভালো করেই জানতো এই কথায় আসলে কারো মুখে বন্ধ হবে না। ধীরে ধীরে ওই পরিবেশের সাথে মানিয়ে নিয়েছিল সে, কিন্তু মনের ভেতর কোথাও না কোথাও এখানে একটা আক্ষেপ থেকে যায় তার। একদিন নিশার ফুপাতো ভাই আমির ছাদে গিয়ে দেখে সে কান্না করছে। আমির তখন কোমল স্বরে তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার, তুমি কেন কাঁদছো? নিশা তখন ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে, আর আমিরও তখন তাকে সান্ত্বনা দিতে থাকে। এরপর থেকে তার আর আমিরের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়, আর সে বন্ধুত্ব ধীরে ধীরে ভালো লাগায় পরিণত হতে থাকে। তারা দুজন সবার চোখের আড়ালে একটু একটু কাছে আসতে থাকে। এতদিন পর এই প্রথম নিশার মুখে হাসি ফোটে। সে একটু ভালো থাকতে শুরু করে, কিন্তু তার এই ভালো থাকাটা বেশি দিন টেকে না। একদিন রাতের অন্ধকারে আমির নিশাকে বাড়ি থেকে বের করে নিয়ে যায়। কিছুটা দূরে গিয়ে একটা নির্জন জায়গা দেখে তারা ঘনিষ্ঠ হয়, কিন্তু আনফর্চুনেটলি পুলিশের হাতে ধরা পড়ে যায় তারা। পুলিশরা ধরেই নেয় নিশা একটা দুশ্চরিত্রা মেয়ে। তারা আমিরকে প্রচণ্ড মারধর করে আটকে রাখে। এরপর নিশাকে মেরে ধরে বাধ্য করে তার জামাকাপড় খুলে ফেলতে বলে। নিশা তখন কান্নায় ভেঙে পড়ে, পুলিশের কাছে কাকুতি মিনতি করতে থাকে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু তাদের কান্না শুনে পুলিশরা যেন আরও বেশি হন্যে হয়ে উঠছিল। তারা জোর করে নিশার সমস্ত কাপড় খোলায়। আমির এসব দেখে সহ্য করতে পারছিল না। সে একাধারে পুলিশদেরকে রিকোয়েস্ট করতে থাকে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য। তবে পুলিশরা উল্টো তাকে নিয়ে জোর করে নিশার গোপন অঙ্গ স্পর্শ করায়, আর এই সব কিছুর ছবি তুলে নেয় যাতে তাদের পরিবারকে ভালোভাবে ব্ল্যাকমেল করা যায়। সব কিছু শেষে তারা আমির আর নিশাকে মহল্লার সবার সামনে মারতে মারতে তাদের বাড়িতে নিয়ে যায়। তাদের দুজনকে একসাথে দেখে নিশার ফুপা ফুপু দুজনেই ভীষণ অবাক হয়। পুলিশরা তখন তাদেরকে হুমকি দেয় যে তোমরা যদি এক্ষুনি আমাদের 20,000 টাকা না দাও তাহলে এসব ছবি ইন্টারনেটে ভাইরাল করে দেব। নিশার ফুপুরা তখন সম্মান বাঁচানোর জন্য 20,000 টাকা পুলিশকে দিয়ে দেয়। এরপর তাদের দুজনকে ভেতরে নিয়ে গিয়ে মির্জাকে ফোন করে সবটা জানায়। নিশা তখন তার বাবাকে বলে যে তারা কোনো অন্যায় কাজ করেনি, শুধুমাত্র কিস করেছিল, কিন্তু কেউই তাদের কথা মানতে চায় না। নিশার ফুপু মির্জাকে বলে, তুমি এক্ষুনি এখানে এসে তোমার মেয়েকে নিয়ে যাও, না হলে আমরা ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। সবাই মিলে জঘন্যভাবে নিশাকে ইনসাল্ট করে, কিন্তু আমিরকে কেউ কিচ্ছু বলে না। বলবি বা কেন, সে তো নিজের ছেলে, আর নিশা তো পরের মেয়ে। এরপর থেকে নিশা একঘরে হয়ে কোনো মতে দিন কাটাচ্ছিল। তার মাঝেই তার বাবা চলে আসে। বাবাকে দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। এরপর নিশাকে নিয়ে সেখানে ঘরোয়া সালিশ বসানো হয়। মির্জা সবাইকে রিকোয়েস্ট করে বলে, যেহেতু ওরা দুজন দুজনকে পছন্দ করে তাহলে ওদের বিয়ে দিয়ে দেওয়াটাই ভালো হবে। সেক্ষেত্রে সবার মুখও বন্ধ হয়ে যাবে, আর ঘরে ব্যাপারটা ঘরেই থাকবে। কিন্তু তার বোন কোনো মতেই রাজি হয় না। মির্জা তখন আমিরকে জিজ্ঞেস করে, তুমি কি নিশাকে বিয়ে করতে চাও? তখন আমির পরিবারের ভয়ে বলে দেয়, এ ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না, আমার বাবা মা যে সিদ্ধান্ত নেবে সেটাই আমার সিদ্ধান্ত। নিশা আড়াল থেকে সব কিছু দেখছিল। যাকে ভালোবাসার কারণে তাকে এতটা অপমানিত হতে হচ্ছে, সে ছেলেটা এভাবে তার সঙ্গ ছেড়ে দেবে এটা ভেবেই সে কষ্ট পাচ্ছিল। তখনই তার বাবা তাকে ডাক দেয়। নিশা তার পাশে গিয়ে বসলে মির্জা প্রচণ্ড ঘৃণায় তার মুখে থুথু ছিটিয়ে দেয়। এরপর আবারও মেয়েকে নিয়ে রওনা হয় নরওয়ের উদ্দেশ্যে। পাহাড়ি রাস্তা ধরে যাওয়ার পথে মির্জা ড্রাইভারকে বলে, গাড়িটা সাইডে থামান, খিদে পেয়েছে, কিছু খেয়ে তারপর এয়ারপোর্টে যাই। ড্রাইভার গাড়ি থামালে মির্জা নিশাকে নিয়ে বেরিয়ে হাঁটতে শুরু করে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আশেপাশে কোনো রেস্টুরেন্ট বা হোটেল কিছুই ছিল না। নিশা তখন তার বাবাকে জিজ্ঞেস করে, আমরা কোথায় খাবো? মির্জা বলে, এই তো সামনে। তখন সে বলে নিশাকে একটা উঁচু পাহাড়ের চূড়ায় নিয়ে যায়। নিশা কিছুই বুঝতে পারছিল না। তখনই মির্জা বলে উঠছে, এখান থেকে ঝাঁপ দাও। এই কথা শুনে নিশা ভীষণ ঘাবড়ে যায়। সে তার বাবার কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু তার বাবা তার কোনো কথাই শোনে না। সে নিশাকে ঝাঁপ দেওয়ার জন্য জোর জবরদস্তি করতে থাকে। তবে দিন শেষে সেও তো বাবাই, মেয়েকে নিজের হাতে কিভাবে শেষ করে দেবে। তাই হতাশ হয়ে নিশাকে নিয়ে আবারও রওনা হয়ে যায় এয়ারপোর্টের উদ্দেশ্যে। বাড়ি ফেরার পথে নিশার বন্ধুরা তাকে দেখতে পায়, তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু নিশা তাদেরকে অ্যাভয়েড করে যায়। বাড়িতে ঢোকার সাথে সাথে নিশার মা তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে এখন থেকে সে কারো পারমিশন ছাড়া বাইরে বেরোতে পারবে না। এমনকি তার স্কুলটাও বদলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সাথে এটা নিশ্চিত করা হয় যে এরপর থেকে তার বাবাই তাকে স্কুলে দেওয়া নেওয়া করবে। এরকম হাউস অ্যারেস্টে রাখা হয় নিশাকে। রাতে যাতে সে কোনো রকম চালাকি করতে না পারে তাই তাকে তার ছোট বোনের সাথে ঘুমাতে দেওয়া হয়। তাই এখন আর কোনো চালাকি করার প্রশ্নই উঠছে না।
সে তার বাবার সাথে তার নতুন স্কুলে যেতে শুরু করে। যতটুকু সম্ভব মনোযোগ দিয়ে পড়াশোনা করতে থাকে, আর দিন শেষে মনমরা হয়ে বাসায় ফিরে আসে। এভাবেই তার দিন কাটছিল। কিন্তু একদিন হঠাৎ তার মা এসে তাকে বকাঝকা করতে শুরু করে। সে নিশাকে জিজ্ঞেস করে, তুমি ওয়েলফেয়ার সেন্টারে কমপ্লেইন করেছো কেন? তারা ইনকোয়ারির জন্য আমাদের ডেকে পাঠিয়েছে। নিশা তার কথা শুনে অবাক হয়ে যায়। সে তার মাকে বলে, বিশ্বাস করো মা, আমি কোথাও কমপ্লেইন করিনি। কিন্তু তার মা তার কোনো কথা মানতেই চায় না। সে নিশাকে সতর্ক করে দেয় যে এনকোয়ারিতে গিয়ে সে যেন কোনো রকম উল্টাপাল্টা কাজ না করে। নিশাও চুপচাপ তার মায়ের কথা মেনে নেয়। পরদিন তার পুরো পরিবার ওয়েলফেয়ার সেন্টারের মালিকের সাথে দেখা করতে যায়। নিশার মা তাদেরকে জানায় যে তাদের ফ্যামিলিতে কোনো প্রবলেম নেই, তারা খুব শান্ত এবং হাসি খুশি পরিবার। নিশাও তার মায়ের কথায় সায় দেয়। তবে পুলিশরা বুঝে গিয়েছিল নিশা কোনো একটা প্রেশারের মুখে পড়ে কথাগুলো বলছে। তাই তারা নিশার পরিবারকে বাইরে বসিয়ে রেখে নিশাকে প্রাইভেটলি জিজ্ঞেস করে যে তোমার কী সমস্যা হয়েছে, আমাদের খুলে বলো। কিন্তু নিশা তখনও কোনো কিছুই স্বীকার করতে চায় না। তখন পুলিশরা বলে, দেখো, তুমি পাকিস্তান থেকে তোমার বান্ধবীকে যে ইমেল পাঠিয়েছিলে সেখানে স্পষ্ট লেখা ছিল তোমাকে কিডন্যাপ করা হয়েছে এবং তোমাকে দিনরাত টর্চার করা হচ্ছে। তাহলে এখন তুমি কেন এগুলো অস্বীকার করছো? নিশা জানতে চায় এখন আর সত্যিটা জানিয়েও কোনো লাভ নেই। তাই সে বলে, আমি শুরুর দিকে একটু রেগেছিলাম, তাই রাগের মাথায় ভুলভাল ইমেল করেছি। তবে পরবর্তীতে আমার কাছে সব কিছু ভালোই লেগেছে। কেউ আমাকে কিডন্যাপ করেনি, আমি পাকিস্তানে আমার বাবার পরিবারের সাথে সময় কাটাতে গিয়েছিলাম। পুলিশরা তখন তাকে ছেড়ে দেয় আর আশ্বস্ত করে যে তার কোনো রকম প্রবলেম হলেই যেন সে পুলিশকে জানায়। তবে নিশার মা মনে করে নিশ্চয়ই নিশা পুলিশকে তাদের নামে অনেক আজে বাজে কথা বলেছে, তাই বাড়ি ফেরার পথেও তাকে মারতে থাকে। এর কিছুদিনের মধ্যেই তারা নিশার বিয়ে ঠিক করে ফেলে। ছেলে কানাডায় ডক্টর, পরিবারও বেশ ভালো, তাই কেউ আর আপত্তি করে না। নিশারা তখন চুপচাপ বাবা মায়ের কথা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তবে মির্জার খুব ইচ্ছে ছিল তার মেয়ে নিজের ক্যারিয়ারে সেটেল হবে। তাই সে হবু জামাইকে বলে, তোমার সাথে বিয়ে হয়ে ভালোই হবে, আমার মেয়েটাও মেডিকেল পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারবে। জামাই মেয়ে দুজনেই ডাক্তার হলে খুব ভালো হবে। তবে ছেলেটা কিছু বলার আগেই তার মা বলে ওঠে, পড়াশোনার আবার কি দরকার, আমার ছেলে তো ডক্টর, যথেষ্ট ভালো বেতন পায়। তাছাড়া মেয়েদের এত পড়াশোনা করার দরকার হয় না, দিন শেষে ঘরের কাজ করা আর বাচ্চা মানুষ করাই তো তাদের মূল দায়িত্ব। নিশা তখনও চুপ করে থাকে। তবে মির্জা খুব ভালো করেই জানত প্রস্তাবটা নিশার পছন্দ হয়নি। আর শুধু নিশারই নয়, মির্জার নিজেরও ব্যাপারটা ভালো লাগে না। প্রতিদিনকার মতো সে রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর মির্জা যখন সবার রুম চেক করছিল তখন সে দেখতে পায় নিশা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মেয়ের চোখের জল দেখে মির্জার বুকটাও ক্ষতবিক্ষত হয়ে যায়। কিন্তু তারপরও তারও কিছু করার ছিল না। মেয়ের দিকে ভাবতে গেলে তো আর সমাজ রক্ষা হবে না, লোকে কি বলবে। তবে নিশা নিজের সাথে হওয়া এই অন্যায়গুলো আর মানতে পারছিল না। শেষবারের মতো সে আবারও একটা বড় সিদ্ধান্ত নেয়। সে রাতের অন্ধকারে খুব কৌশলে রুম থেকে বেরিয়ে পালানোর প্রস্তুতি নেয়। ঘটনাক্রমে তার ছোট বোন সেটা দেখে ফেলে, কিন্তু সে কোনো রকম উচ্চবাচ্য করে না। নিশা বাইরে বেরিয়ে এসে মায়াভরা দৃষ্টিতে তার বাড়ির দিকে তাকায়। তখনই হঠাৎ তার চোখটা ছানা বড়া হয়ে যায়। সে দেখতে পায় তার বাবা জানলায় দাঁড়িয়ে তার দিকেই তাকিয়ে আছে। তবে আজ আর মির্জা কোনো কথাই বলে না। নিশা তার চোখের সামনে দিয়েই পালিয়ে যায়। আর মির্জা মেয়ের যাওয়ার পথে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং মনে মনে ভাবে হয়তো তার মেয়েটা এবার একটু সুখের মুখ দেখতে পাবে। এই অদ্ভুত একটা মুহূর্তের মধ্য দিয়ে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। সত্যি বলতে আজকের গল্পে আমাদের সমাজের একটা কঠিন বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। হয়তো ব্যাপারটা আপনারা সবাই কম বেশি উপলব্ধি করতে পেরেছেন। আমাদের সমাজেও নিশার মতো এমন অনেক মেয়ে আছে যারা দিনরাত কষ্টে কষ্টে বেঁচে থাকে। বয়সের কারণে বা বন্ধুত্বের পাল্লায় পড়ে অনেক সময় মানুষ অনেক রকম ভুল করতে পারে। তবে আমরা যে ভুলটা সব থেকে বেশি করি সেটা হলো সন্তানের সেই ছোট্ট ভুলটাকে চাপা দেওয়ার জন্য, সমাজের মুখ বন্ধ করার জন্য তাদের উপর জীবনের এক ভয়ঙ্কর বোঝা চাপিয়ে দিই। কিন্তু কাজটা কি আদৌ ঠিক? আপনাদের কি মনে হয়? অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।